আচ্ছা কেউ বলেন তো, আমাদের সাইকোলজি অফ টেস্টিং যদিও 3টা স্লাইড আমি পড়িয়েছিলাম, খেয়াল আছে সবার? মনে আছে তো? লিখন লিখন কই, লিখন তাহলে পিছে চলে যায় খালি। এই সামনে চলে আসছে, এবার কথা বললেই সামনে আসে, হ্যাঁ, আর কথা না বললে পিছনে চলে আসে, ঠেলাঠেলি করে সামনে আসে, বুঝতে পারছেন? আমি আচ্ছা একজন বলেন তো, জনপ্রিয় জনপ্রিয় ঠিক না, মানে পছন্দনীয় মানুষ হওয়ার প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত, যে আপনাকে পছন্দ করে সবাই? কি ক্যারেক্টারিস্টিক? হ্যাঁ, আন্তরিকভাবে কথা বলা। আন্তরিকভাবে কথা বলা। আর আর কেউ দেখি একটা ভালো পয়েন্ট আসে আপনারা, আর কেউ? সবাইকে একমত নাকি অন্য কোনো পদ্ধতি আছে? আন্তরিকভাবে কথা বলা এবং অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা। কারেক্ট, এটা 1 নম্বর, মনোযোগ দিয়ে শোনা। তো মনোযোগী শ্রোতা হলে সবাই পছন্দ করবে। কারণ কি? আমি যে সবাই বলতে পছন্দ করে, ভ্যালু দিচ্ছি সেটা আর যেন বুঝতে পারি। ভ্যালু দিচ্ছে, মানে যাকে গুরুত্ব দেওয়া হবে, গুরুত্ব দিচ্ছি, ভ্যালু দিচ্ছি বলে আমি মনোযোগ দিয়ে শুনি। দেখবেন ছোট বাচ্চাও খালি তার মনোযোগ আকর্ষণ করার জন্য তার কথা শুনতে হবে, তাই না? এরকম সবাই চায় যে আমাকে মনোযোগ দেখে। তো কেউ যদি মনোযোগী শ্রোতা হতে পারে তাহলে সে এমনিতেই জনপ্রিয় হয়ে যাবে। ব্যাপক লোক দেখবেন যে তার বন্ধু হয়ে গেছে, অনেক শুভাকাঙ্ক্ষী তৈরি হতে থাকে। তো এই প্র্যাকটিসটা আপনারা যদি করতে পারেন তাহলে দেখবেন খুব দ্রুত একটা ইম্প্যাক্ট বুঝতে পারবেন। আর কি পয়েন্ট থাকতে পারে এটাকে ধরেন, মনোযোগী শ্রোতা হওয়ার এক্সারসাইজ কি হতে পারে বলেন তো? প্র্যাকটিস করবো কোথায়? কতগুলো প্র্যাকটিসের কথা বলি। যেমন ধরেন বৃদ্ধ মানুষের সাথে সময় কেন, কারণ বৃদ্ধ মানুষ তার এক্সপেরিয়েন্স খালি বলে থাকবে, একবার না, 2বার না, 5বারও বলে। আর বৃদ্ধ মানুষের কথা শোনাটা এই বেশ ধৈর্যের একটা ব্যাপার, বিরক্ত লেগে যায়, তাই না? যে বুড়ো এক কথা বারবার বলে, সেই সময় একটা জায়গায় খুব একটু ধৈর্য নিয়ে শুনতে হয়। কোন জায়গায়? আপনি আবার কিছু মনে করেন না টিচারের সাথে, হ্যাঁ, বাইরে যদি কোনো টিচারদের সাথে কথা বলা, টিচারদের সাথে আসলে ধৈর্য সহকারে শুনতে হবে। কারণ আমি 2টা পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, একটা হচ্ছে বাচালতা আর একটা হচ্ছে প্রয়োজনীয় কথা বলা। শিক্ষকদের কাজ হচ্ছে যদি না বলে, যদি স্বল্পভাষী হয় তাহলে শিক্ষক হওয়া যায় না। বাচালতা শব্দটা আসে হলো যে অবান্তর কথা বলা, অতিরিক্ত কথা বলা। হ্যাঁ, কিন্তু শিক্ষকরা অতিরিক্ত কথা বলে না, ক্লাসের মধ্যে বলে, দেখবো অন্য সময় এত কথা বলে না। আর যখন আস্তে আস্তে বয়স বেশি হয়ে যায়, আসলে শিক্ষক না, সবাই কথা বলে। এর মূল কারণ হচ্ছে তার কাজের পরিমাণটা কমে যায়, কিন্তু অবসরের সময় বেশি হয় এবং সে তার এক্সপেরিয়েন্স অন্যদের কাছে শেয়ার করতে চায়। এটাই হচ্ছে ন্যাচারাল। কারণ বৃদ্ধরা যদি এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য কথা না বলতো, তাহলে যারা ইয়াং তারা শুনবে কার কাছ থেকে? এই যে সেতু বন্ধনটা তৈরি হবে কি করে? সব বৃদ্ধ চুপ করে থাকবে। নিউ জেনারেশন আর ওল্ড জেনারেশনের মধ্যে বিরাট গ্যাপ হয়ে যাবে সাথে সাথে। এই গ্যাপটা যা সিচুয়েশন চলতে থাকে, গ্যাপ না হয় তার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করছে যে বৃদ্ধ মানুষের কথা বলবে। মনোযোগী শ্রোতা হয়ে বৃদ্ধ মানুষের কাছে যে বলতাম এই জন্য যে ওনারা এই এক্সপেরিয়েন্সটা শেয়ার করবে। আর ভালো মনোযোগী শ্রোতা হওয়ার এক্সারসাইজ সব থেকে এটাই ভালো। এবং আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এমন মনোযোগী শুনতে হবে, একই কথা 5বার বললেও কখনোই বলতে পারবেন না যে এর আগে আপনি একবার বলেছিলেন। এমন ভাবে শুনতে হবে আপনি এই প্রথম শুনলেন, এবং এই শোনার সময় আপনাকে তাই নাকি, ওয়াও, এই টাইপের কিছু এক্সপ্রেশন দেখাতে হবে। তাহলে দেখবেন যে এই বুড়া লোকটা
কি করবে জানেন, শচীন দেব বর্মনের মতো গান গাবে যে তুমি এসেছিলে পরশু, কালকে কেন আসোনি। এই যে মনটা, মানে সে, আপনি না গেলে তার যেন দিন আহ যাবে না। তার মানে কি কি পরিমাণ পছন্দনীয় ব্যক্তিত্বে পরিণত হবেন বুঝছেন। সো দিস ইজ ভেরি প্র্যাকটিস। দেখবেন প্রত্যেকটা নবী রসুলরা ছোটবেলায় মেষ চড়াইতো। কেন বলেন তো? ধৈর্যের পরীক্ষা, ধৈর্য প্র্যাকটিস। কারণ জানে যে আমি যখনই ভালো উপদেশ দেবো লোকজন বাধা দেবে, তখন ধৈর্যশীল না হলে আসলে এটা করা যায় না, দাওয়াত দেওয়া যায় না, ভালো পথে লোকজনকে ডাকা যায় না। এই জন্য মনোযোগী শ্রোতা এবং ধৈর্যশীল হওয়ার জন্য, এই যে মেষ মেষ এখন মেষ চালানো তো আপনাদের বলতে পারি না যে ছাগল চড়ান গিয়ে, হ্যাঁ, কিন্তু মনোযোগী শ্রোতা হওয়ার জন্য দেখবেন যে আপনার পরিবারের ভিতরেই একটা দারুণ পরিবেশ তৈরি হয়ে যাবে যদি শুধু আপনার এই ক্যারেক্টারিস্টিক্সটা বানান। আমি প্র্যাকটিস করতে বললাম বৃদ্ধদের সাথে, এই জন্য মানে এই না যে আপনাকে বৃদ্ধ না পেলে আর করা যাবে না, বাচ্চাদের সাথেও করা যায়, ইভেন যে কোনো মানুষের সাথেই করা যায়। কিরকম? একজন খুব আগ্রহ সহকারে হয়তো একটা জোকস বলতে গেল না, আরেকজন বলে শুনছি, মানে কি ভয়ঙ্কর বাজে লোক জানেন এই লোকটা যে বলে শুনছি, মানে এই যে বলার একটা যে মজা, বলার যে একটা আনন্দ ছিল সেটাকে নষ্ট করে দিল একদম অঙ্কুরেই। এই জন্য কখনোই বলতে না, এটা এটা হচ্ছে অভদ্রতা। একজন মানুষ যখন কথা বলে তখন তার কথা মনোযোগ দিয়ে শোনাটা ভদ্রতা। হ্যাঁ, আপনি জোকস বহুবার শুনেছেন, কিন্তু তারপরেও আপনি এইবার শুনেও একটু মজা পাওয়ার অভিনয় করেন। হ্যাঁ, আপনি বলেন যে আজকের দিনটা না আমার খুব ভালো হয়ে গেল, একটু মনটা খারাপ লাগছিল, তুমি আমার মনটা ভালো করে দিলে। এই যে কথাটা বলতে পারলেন আপনি, দেখবেন যে তাকেও আপনি অ্যাট্রাকশন করতে পারলেন, ইভেন সেও মজা পাবে হচ্ছে যে আপনার সাথে সময় কাটাতে। তৃতীয় পয়েন্ট হচ্ছে কিছু জোকস শিখেন, তাহলে কিছু মানুষকে আপনি একটু হাসাতে পারবেন। তবে এমন না যে এরকম যে আমি একটা জোকস বলবো, হ্যাঁ ওই যে কবিতা বলার মতো ছোটবেলায়, আমার নাম অমুক আমি একটা জোকস বলবো, এরকম না, রিলেভেন্ট হতে হবে। এবং জোকস বলার সময় এক ফোঁটা হাসা যাবে না নিজে। দেখবেন যে অনেকে জোকস বলার সময় নিজেই হেসে, শুরু করতেই হেসে দিছে, আর সামনের অডিয়েন্স বুঝে না কেন হাসতেছে। হ্যাঁ, দেখবেন যে যারা মানে কমেডি করতে পারে তারা কিন্তু হাসে না। চার্লি চ্যাপলিনকে হাসতে দেখছেন? হাসে না। মিস্টার বিনও হাসে না। সো এই ভালো কিছু ক্যারেক্টার যদি আপনার মধ্যে তৈরি করতে হয়, আমি 3টা পয়েন্ট বললাম। একটা হচ্ছে মনোযোগী শ্রোতা হওয়া, আর তার জন্য এক্সারসাইজ হচ্ছে বৃদ্ধ মানুষের কাছে, অ্যাটলিস্ট আপনার দাদা দাদি নানা নানিদের কাছে, বয়স্ক লোকের কাছে একটু সময় দেন। দেখেন না আপনাকে কি পরিমাণ দোয়া করবে আপনি জানেন না। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যে আপনি একটু যোগ শিখেন। তৃতীয় হচ্ছে একটু মানুষের প্রশংসা করা শিখেন, কাজের প্রশংসা খুবই কাজে দেয়, প্রচন্ড কাজে দেয়। আর মেয়েদের যদি বলা হয় যে তুমি সুন্দর, তাহলে তো শেষ, মানে খাওয়া দাওয়া সব ফ্রি, তাই না? তাই না? তাবাসসুম, এই যে তাবাসসুম বলছে না, আমি শুধু মেয়েদের দিকে বললাম এটা না, যে আমি যদি বলি যে তাবাসসুমকে অনেক সুন্দর লাগছে, তাবাসসুমের আজকে ক্লাস করতে ভালো লাগবে, আমি জানি, কিন্তু আমি যদি দুর্যোগকেও বলি, দুর্যোগ মনে করবে যে আমি পছন্দ করছে না, ক্লাস থেকে ব্রেক পেলে ও গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে থাকবে কিছুক্ষণ, তাই না দুর্যোগ? হ্যাঁ হ্যাঁ, এটা তো এটা স্বাভাবিক একটা বিষয়। কারণ কি, মানে আমার নিজের প্রশংসা শুনতে ভাল লাগে তো। হ্যাঁ, এটা তো আমি এই কথাটা আমি টেস্টারদের কেন বলি, এই এই কালচারটা যদি, এই প্র্যাকটিসটা বা এই পার্সোনালিটি যদি আপনি তৈরি করতে পারেন, আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্টটা সুন্দর হয়ে যাবে। এটা কিন্তু আরেকটা বিরাট বড় একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পাবেন আপনি আপনার কর্মক্ষেত্রে। দেখবেন যে যে কোনো ক্ষেত্রে, হ্যাঁ, চুপচাপ গম্ভীর হওয়ার থেকে, ধরেন আপনি একটা রিক্সাওয়ালাকেই বললেন আজকে কি কেমন আছো, রিক্সাওয়ালা তো চিন্তা করবে এভাবে তো কিন্তু কথা বলে না আমার সাথে, সবাই তো খালি এই যে মামা তুই তুকারি করে কথা বলে।
তো মানুষের মন জয় করার জন্য বেশি কষ্ট করতে হয় না, খালি মুখের কথা। তো আমি বেসিক্যালি প্রত্যেকটা ব্যাচে একটা অ্যাসাইনমেন্ট দিই। হ্যাঁ, শুধু আপনাদের দেওয়া হয়নি এখনো। অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনার বাসায় যারাই আছে তাদের আপনি আজকে একটু প্রশংসা করবেন, খুঁজে খুঁজে বের করবেন ভালো ভালো দিকগুলা তার, দিয়ে একটু প্রশংসা করেন। দেখেন আজকের রাতটা খুব ভালো কাটবে। হ্যাঁ, এনিওয়ে আমরা সাইকোলজির শুরু করব এখান থেকে। তিনটা সাইকোলজি এখানে আছে। হ্যাঁ, তিনটা সাইকোলজি, একটা হচ্ছে ডিজাইন, একটা ডেভেলপমেন্ট এন্ড টেস্ট। তিন ধরনের কাজের যে মানসিকতা। ডিজাইন কি, যারা হচ্ছে সফটওয়্যার ডিজাইন করে, যারা যেমন অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, আর্কিটেকচার, এই ধরনের। ডেভেলপমেন্ট সাধারণত আমরা ধরে নিই হচ্ছে জাস্ট একটু বটম লেভেলের কোডিং, বা ওভারঅল ডিজাইন না, ছোটখাটো ডিজাইন গুলাতেও বলা যায় ডেভেলপমেন্ট। আর টেস্টিং তো হচ্ছে টোটালি আলাদা করা হয়েছে, টেস্ট ডিজাইন থেকে শুরু করে সবকিছু টেস্টিং এর মধ্যে। এই তিনটা ক্যাটাগরিতে যদি আমি ভাগ করি কাজকে, একটা সফটওয়্যারের ডিজাইন করা, একটা ডেভেলপমেন্ট করা, আর হচ্ছে টেস্ট করা। এই তিনটা কাজ, তিন ধরনের সাইকোলজি দরকার। কেমন দরকার? যেমন যদি ডিজাইন যারা করে তারা কিন্তু যখন ডিজাইন করে তখন কিন্তু তাদের জানারও দরকার নাই যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে হবে, কিভাবে টেস্ট করবে, এই সমস্ত কিছু জানার দরকার নাই। ডিজাইনের যে মিশনটা, সেই মিশনটা বলছে যে অ্যাকচুয়ালি তখন মূল টার্গেট থাকে কাস্টমারের রিকোয়ারমেন্টসটাকে ফুলফিল করার জন্য টোটাল জিনিসটা পাওয়া। এই জন্য বলা হয় হেল্প দ্য কাস্টমার টু সাপ্লাই দ্য রাইট রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্ট যদি আপনি 100% পেয়ে যান, ডিজাইন করা ব্যাপার না সফটওয়্যারে। ডিজাইনের মূল চ্যালেঞ্জিংই হচ্ছে রিকোয়ারমেন্টসটাকে গ্যাদার করা, পারফেক্ট রিকোয়ারমেন্টসকে গ্যাদার করা। এটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। আমরা যেমন বলি, আমার আসলে ডেভেলপমেন্টের কাজই শুরু হয়েছে অ্যানালাইসিস দিয়ে। মানে আমি ইউনিভার্সিটিতে কোর্স প্রজেক্টে প্রোগ্রামিং আমি করছি, কিন্তু জব যখন শুরু করছি তখন অ্যানালিস্ট হিসেবে জব শুরু করছি। তো আমি খুব ভালো করে জানি অ্যানালাইসিসের বা ডিজাইনিং এর যে প্রবলেমস গুলা, কাস্টমারের সাথে কমিউনিকেশন গুলা, এগুলো হচ্ছে আমি একটা দিই, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে গরুর ডাক্তার। গরু যেমন বলতে পারে না কথা ঠিক মতো কি চাই, খোসা খোসা দিয়ে বারবার জেনে নিতে হয় এই জায়গায় ব্যথা নাকি ওই জায়গায় ব্যথা। হ্যাঁ, মানুষের ডাক্তার তো মানুষ বলে, তাই না, যে আমার যেন পেটের মধ্যে একটু চিনচিন করে। গরু কি বলতে পারে না, কিন্তু গরুর ট্রিটমেন্ট দরকার। তো কাস্টমারটা হচ্ছে অনেকটা এরকম, একেবারে এত না, বেশি বেশি করে এক্সাম্পল দিতে আমি এই জন্য একটু বেশি করে বলি আমি বোঝার জন্য, এক্সট্রিম এক্সাম্পল। তাহলে ডিজাইন মিশন কি? ডিজাইন মিশন হচ্ছে কাস্টমারকে হেল্প করা যাতে করে সে রিকোয়ারমেন্টস গুলা যত তাড়াতাড়ি দিতে পারে। ডেভেলপার্স মিশন কি? ডেভেলপার্স মিশন বলে যে কাস্টমার যে রিকোয়ারমেন্টস পেয়েছে সেটাকে কনভার্ট করে, তার মানে বেসিক্যালি ট্রান্সলেট করে টু ফাংশনস, তার মানে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করে, এই তো। টেস্টার্স মিশন কি? টেস্টার মিশন বলছে যে এক্সামিন দ্য কারেক্ট ইমপ্লিমেন্টেশন অফ দ্য কাস্টমার। তার মানে দেখ, প্রথম ছিল রিকোয়ারমেন্টসটাকে নেওয়া, আর টেস্টারের কাজ হচ্ছে রিকোয়ারমেন্টসটাকে ঠিক মতো ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা সেটাকে যাচাই করা। এই সমস্ত কাজের মধ্যেও তিনজনের মাইন্ডসেট তিন রকম, কিন্তু এদের কমন গোল কি? তিন ধরনের মানুষের কমন গোল হচ্ছে টু প্রোভাইড দ্য কোয়ালিটি সফটওয়্যার। তাহলে যদিও কাজ আলাদা, কিন্তু যদি গোল যদি সেম থাকে তাহলে তো ঝামেলা হওয়ার কথা না, তাই না? কারণ আমরা একই দিকে যাচ্ছি, তাহলে তো অ্যাক্সিডেন্ট হয় না। অ্যাক্সিডেন্ট তো হয়তো মুখামুখি, দুইজনের ইন্টারেস্ট দুই দিকে।
কিন্তু পাশাপাশি গেলে তো বরঞ্চ একাত্ম হওয়া যায়, তাই না? পাশাপাশি গেলে তো একাত্ম হওয়া যায়, তাহলে টেস্টার আর ডেভেলপারদের মধ্যে এত দাকমরা সম্পর্ক কেন হবে? দাকমরা সম্পর্ক কি হয়? হুম। আজকে লোকজন একটু চুপচাপ বেশি, কারণ কি? মুশফিকুর রহমান আছেন নাকি? জি স্যার, আছি স্যার। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হুম, হ্যাঁ শুনতে পাচ্ছি, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। স্যার ক্যামেরা অন, আমি জানি না, দেখা যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা। আমাদের এখানে যখন মিটিং টিটিং হয়, এত বেশি ওয়েবিনার হয় এই মালয়েশিয়াতে, যে আমরা মাঝে মাঝে বিছানায় শুয়ে শুয়ে ওয়েবিনার দেখি। দেখতে দেখতে আমি একদিন ঘুমাই গেছি, অফিসিয়াল মিটিং। তো আমি দেখছি আসলে ক্যামেরা অন না থাকলে দেখবেন যে একটু অমনোযোগী হয়ে যায় আমরা। আর আপনাদের কেন এত তাগিদ দিই, কারণ হচ্ছে ইউ আর পেইং, তাই না? কারণ আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবেন আপনি খুব রিসেন্টলি যদি আপনি মনোযোগী না হন। এই জন্য আমি মোটামুটি ধরেন প্রাইমারি স্কুলে বাচ্চাদের মতো ভালো এতবার তাগিদ দিই। হ্যাঁ, কারণ আমার একটা ইন্টারেস্ট আছে, সেটা হচ্ছে যে আমার কাছে পড়ে পাসিং রেটটা যেন ফল না করে। হ্যাঁ, এতদিনের Yes, sir. অভিজ্ঞতা দিয়েও যদি আমি না পারি, তাহলে তো এটা আমার ব্যর্থতা। এই জন্য তাহলে তিনজনের সাইকোলজি তিন রকমের, কিন্তু তিনজনের গোল কিন্তু একটাই। এই জন্য সবসময় যখনই আমাদের মধ্যে গন্ডগোল লাগবে, মানে একটু ঝামেলা হবে, যখন কনফ্লিকশন হবে, তখন যে যত দ্রুত কমন গোলকে অ্যাড্রেস করতে পারে। আচ্ছা, আমরা কেন ঝামেলা করতেছি? ঝামেলা আমাদের তো তিনজনের উদ্দেশ্য তো হচ্ছে কাস্টমারের কোয়ালিটি সফটওয়্যার দেওয়া, তো আমাদের নিজেদের মধ্যে ঝামেলা করে লাভ কি, তাই না? এই কমন গোলকে অ্যাড্রেস করা। ইন প্রিন্সিপাল one person can be given all three roles to work at. আমি যদি এই তিনটা রোল একজনকে দিই, একজন ব্যক্তিকে, তাহলে কি হবে? পারবে? সম্ভব? সম্ভব হতে পারে। যেমন আমরা এই যে যমজ নাটক দেখছি না, মোশাররফ করিম তিনটা রোল প্লে করে, বাপ আর দুই ভাই নিজেরা। তার মানে এটা সম্ভব, কিন্তু সহজ না আসলে। কেন সম্ভব? মানে সবাই পারে না, কিন্তু ডুয়েল রোল অভিনয় করা কিন্তু কঠিন। যেমন আমরা জানি যে কোনো একটা কেউ যদি নাটক করে বা কোনো একটা অভিনয় করে, সেখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার ওন করা লাগে, না হলে কিন্তু প্রাণবন্ত হয় না, মনে হয় যে শেখাই দিয়ে, হ্যাঁ আরেকজনের প্রক্সি দিচ্ছে এরকম মনে হয়, তাই না? যেমন ধরেন, যদি কেউ নায়ক পাগলের অভিনয় করে এবং সে নায়ক, তার মানে নায়ক যখন তার যে অনুভূতি আর পাগলের অনুভূতি কি এক হবে? সো যখন সে পাগলকে ওন করা শিখতে হবে, যে আমি আসলে রিয়েলি পাগল। যেমন কি বলে আমির খান করে, তাই না? পিকেতে ঝপাং করে নামলো উলঙ্গ হয়ে, মানে ও তো মনে করছে যে আমি তো পৃথিবীর মানুষ না, আমি তো এলিয়েন, তা এলিয়েনদের আবার লজ্জা লাগবে কেন? হ্যাঁ, তো ঠিক এরকম, মানে আমরা যখন তিনটা রোল প্লে করি তখন কি করা উচিত? আমাদের তিনটা রোলকে ওন করা উচিত। আর সমস্যা হচ্ছে যখন পাগল আর নায়ক দুইজন নিজেই মুখোমুখি কথা বলতে হচ্ছে, মানে অভিনয়টা মুখোমুখি, ভেরি টাফ না? তো আপনি যখন ডিজাইন করতে বসেছেন, মনে করেন যে আপনি ডিজাইন করতে বসেছেন, তখন আপনাকে এই তিনটা রোল যদি নিজের মধ্যে নিতে হয়, তাহলে অ্যাবস্ট্রাকশন ইউজ করতে হবে। কিরকম? আমি জানি না কে এটা ডেভেলপ করবে, কে টেস্ট করবে। আমি এখন ডিজাইনার, কি দিয়ে ডেভেলপ হবে এটাও মাথায় আনা যাবে না, তাহলে ডিজাইন হবে না। যখনই আপনি চিন্তা করবেন যে আপনি কোড করবেন কি করে, তাহলে আপনি ইউ আর নট এ ডিজাইনার।
ডিজাইনারকে থাকতে হবে টোটালি আইসোলেটেড হয়ে। আমি যখন ডিজাইন করব আইসোলেটেড হয়ে ওন করা শিখতে হবে। নাও আই এম দ্য অ্যানালিস্ট, আই এম নট এ কোডার। ঠিক ওরকম আমি যখন কোড করতে বলবো, হ্যাঁ যে কে ডিজাইন করেছে, এটা আমি করেছি না কে করেছে দ্যাট ডাজন্ট ম্যাটার, আমি এখন কোডিং করতে বসেছি, ফুল কনসেন্ট্রেশন থাকতে হবে ওখানে। আবার আমি যখন টেস্ট করব আমার কাজের ভুল ধরা কঠিন না, কিন্তু ভুলে যান যে আমি করেছি। এই কাজটা যদি করতে পারে কেউ তাহলে একমাত্র সম্ভব হতে পারে। দিস ইজ কল্ড দ্য সাইকোলজি মিংলিং করা। মাইন্ডসেটটা মিংলিং করতে হবে, বারবার সুইচিং করতে হবে। You have to switch your mind every time. Difference in goal and role models must be taken into account. এই যে আমি যে রোল করতেছি সেটা যেন আমি অ্যাকাউন্টেবিলিটি থাকে আমার ভিতরে, আমি যেন ওটা কনসিডার করি এরকম ভাবে। ইট ইজ ডিফিকাল্ট বাট পসিবল। আদার সলিউশনস ক্যান বি টেকেন, দ্যাট ইন্ডিপেন্ডেন্ট টেস্টার, মানে আমি তিনজন যদি তিনটা কাজ যদি একটা লোক করে তাহলে তো একদম ফুললি কম্প্যাক্ট না, ওয়ান ম্যান শো, ওয়ান ম্যান আর্মির মতো হয়ে যাবে। কিন্তু আদার কোনো অপশন আছে কিনা? আমাদের আছে, এটা যে ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং। তারপরে টেস্টিং কে আমাকে বাইরে নিয়ে আসতে হবে। তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং যদি করতে পারি, আমি এই ডিপেন্ডেন্সিটা যদি আস্তে আস্তে সরাতে পারি, তাহলে মাইন্ডসেট বারবার সুইচিং করা লাগবে না, তাহলে আমি কনসেন্ট্রেশন দিতে পারবো ভালো। তাহলে কি করা উচিত দেখে আমরা। ইন্ডিপেন্ডেন্ট টেস্টিং, আমরা there are 4 independence in testing. তাহলে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স হচ্ছে ডেভেলপার টেস্ট বলে এটাকে। তার মানে ডেভেলপার টেস্ট মানে কি? যে ডেভেলপার সেই টেস্টার, যে ডেভেলপার সেই যদি টেস্টার হয় তাহলে সমস্যাগুলো কি হবে? ডেভেলপার উইল নেভার এক্সামিন হিজ ক্রিয়েশন, যা সে বানাইছে সে আবার টেস্ট করবে, এটা কি হয়? যে রান্না করে সে খেয়ে টেস্ট করতে ভালো লাগে না, আরেকজনকে দেয় না যে একটু টেস্ট করে দেখাতে। এটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে যে আমার ভুল আমি ধরবো, আর মানুষ নিজের ভুল ধরতে পারে না, এটাই স্বাভাবিক। খুব কম মানুষই আছে নিজের ভুল ধরতে পারে, ভুল স্বীকার করে। মানুষ যেহেতু মানুষ সবসময় নিজে আই এম রাইট, যার জন্য এত গন্ডগোল হয় পৃথিবীতে। আমরা বলতে পারি না যে আই মে বি রং, এটা অত্যন্ত ভদ্রলোকের কথা, কিন্তু আমরা এত ভদ্রলোক না, আমরা বলে আই এম রাইট, তাই না? আর মেয়েরা তো ছাড় দিতেই চায় না, তাই না তাবাসসুম? আমার ছোট বোনকে বললাম, হ্যাঁ মাঝে মধ্যে দেই তো। হ্যাঁ, আমার ছোট বোনকে বললাম হেরে যাওয়ার মধ্যেও জেতা যায়। আমার ছোট বোন বলে অসম্ভব, মরে গেলে আমি হারবো না কথাতে। মোটিভেট করতে গেছিলাম আমি যে মাঝে মাঝে হেরে গিয়েও জেতা যায়। হ্যাঁ, যাকে জিতাই দেওয়া যায় সে তো জানে যে আসলে ইচ্ছা করে জিতাই দিছে আমি, তখন হেরে যায় আসলে সে। এক্সট্রা কস্ট results of orientation of the other person on the test objects, এটা এক্সট্রা একটা কস্ট লাগে না আসলে। যদি আমি ডেভেলপার নিজেই টেস্ট করা হয় তাহলে কোনো এক্সট্রা কস্ট লাগে না। আরেকজনকে যদি বুঝাতে হয় তাহলে একটু কষ্ট লাগে না? আমি যদি একজনকে 1 ঘন্টা ধরে বুঝাই তাহলে 1 ঘন্টা দুইজনের স্যালারি সমান, এটা বেঁচে গেল। Human being tends to overlook their own faults, এটা নিয়ে আলোচনা করা হয়েছে, আর কিছু বলার দরকার নাই। Error made because of the misinterpretation of the requirements will remain undetected. সে বুঝেই নাই রিকোয়ারমেন্টস, যার জন্য ভুল হয়েছে। যদি আমি আমারটা টেস্ট করতাম তাহলে আমি আসলে রিকোয়ারমেন্টসই বুঝি নাই, তা আমি টেস্ট করব। ভুল কোড হয়েছে রিকোয়ারমেন্টস না বোঝার কারণে, এই ধরনের ভুল হতে পারে।
আর রিকোয়ারমেন্ট যদি ঠিক বুঝি, তাহলে যদি ভুল হয় তারপরও নিজেরটা ধরতে চোখে পড়ে না, তাহলে ডেভেলপার টেস্ট হচ্ছে অ্যাকচুয়ালি একটা বায়াসড অবস্থায় থাকে, ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, নিজের ভুল নিজে ধরা যায় না। এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স। সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স কি হতে পারে? সবাই তো পড়ছেন না স্লাইড গুলা? হ্যাঁ, পার্থ প্রতিম দেব, শেষ হয়ে গেছে না এগুলো পড়া? না স্যার। আপনি না কত সালে যেন একবার পড়ছেন? হ্যাঁ, অনেক আগে স্যার, 4 বছর আগে। 4 বছর আগে সব ভুলে গেছেন। মশিউর কি পাশ করছে? না স্যার, ও পরীক্ষা দেবেন এবার? দিয়েছিল স্যার, খারাপ করেছে। দ্বিতীয়বার? দ্বিতীয়বার দেয়নি স্যার, একবারই দিয়েছে। দেওয়া উচিত না, আবার তো সেই ওই হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম তাকে যে এখন প্রিপারেশনের মধ্যে আছেন, দিয়ে ফেলেন। হ্যাঁ, আর একটু রিভিউ করলে তো হয়ে যায়। ওকে বলেন আমরা যখন রিভিউ করবো লাস্টে ও যেন জয়েন করে, তাহলে এক্সাম দিয়ে আবার রেডি করতে পারবে। আচ্ছা ঠিক আছে। দেন সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স কি হতে পারে? পরিতোষ বলতে পারবে? পরিতোষ পড়া শেষ হয়েছে না? না স্যার, পড়া হয়নি আসলে। আচ্ছা, কি হওয়া উচিত বলেন তো? মানে জাস্ট ইন্টেলিজেন্স দেখি। একটা হচ্ছে ডেভেলপার টেস্ট বললাম, যে ডেভেলপ করছে নিজেরটা টেস্ট করে। আরেকটা এর পরেরটা কি হতে পারে দেখি কার বুদ্ধি বেশি। জার্মান আছে নাকি আজকে? জার্মান। আর একটা হলো বাইরে থেকে কোনো টেস্টার নিয়ে এসে, বাইরে থেকে কোনো টেস্টারকে দিয়ে টেস্ট করানো। না, ডেভেলপার 2 জন ডেভেলপার, একজন চেঞ্জ করে নেবে, বুঝতে পেরেছেন? মানে আপনিও ডেভেলপ করবেন, আমিও ডেভেলপ করব, এরপর এক্সচেঞ্জ করে নেবো, টেস্ট করব, আপনারটা আমি আর আমারটা আপনি করবেন টেস্ট। এটা হচ্ছে সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স। এটা বলে টিমস অফ ডেভেলপার্স, আলাদা কোনো টেস্টার না। সাধারণত বাংলাদেশে যাদের সফটওয়্যার টেস্টার নাই আলাদা করে, তারা এই কাজ করে, তাই না? এই দুটার মধ্যে সীমাবদ্ধ থাকে, নিজেরটা নিজে করে আর একটু পারলে আরেকজন ডেভেলপারকে দিয়ে হয়তো টেস্ট করায়। কিন্তু এতে একটা বিরাট সমস্যা আছে, প্রথমটা থেকে দ্বিতীয়টাতে সমস্যা বেশি। পয়েন্টটা কি? ডেভেলপার্স স্পিক দ্য সেম ল্যাঙ্গুয়েজ, একই ধরনের মেন্টালিটি ডেভেলপারদের। কস্ট অফ ওরিয়েন্টেশন, তারা একজন ডেভেলপার আরেকজনের টেস্ট করতে গেলে সে খালি কোডিংই ভালো করে দেখতে চায়, খালি মানে কনসেপ্টটা যে কাস্টমারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে চায় না, দেখতে চায় হচ্ছে কত ভালো কোড করছে দেখি তো। কোডিং এর মধ্যে কি ভুল টুল আছে সেগুলো টেস্ট করে ধরা। তোমার তো অবজেক্ট ওরিয়েন্টেশনের অমুক ঠিক করা হয় নাই, হ্যাঁ, ভেরিয়েবল কনভেনশন ঠিক করা হয়নি, এইদিকে বেশি নজর পড়বে। আরেক লাইন কোড কমাইতে পারতা, হ্যাঁ, নজরটা ওইদিকে যাবে। ডিলিট করে নাই, হ্যাঁ, কমেন্ট করার কোডগুলো ডিলিট করে নাই। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো, এই ভেরিয়েবল কেন এর সাইজ দিলা, একটু কম দিতে পারতা এফিশিয়েন্ট করার জন্য ডেটা টাইপটা। এগুলোর দিকে নজর পড়বে বেশি তাদের। কস্ট অফ ওরিয়েন্টেশন ইন দ্য টেস্ট অবজেক্টস আর কেপ্ট মডারেট, কারণ হচ্ছে যেহেতু ডেভেলপার্স, তাহলে কি করবে, মোটামুটি একটু চলবে, কারণ হচ্ছে যে আমি যে মডিউলে কাজ করছি, আপনি যে মডিউলে কাজ করছেন, অ্যাটলিস্ট কিছু তো বোঝানোর জন্য যখন আমি টেস্ট করতে দেবো, তাতে একটু অ্যালাইন আসার জন্য অল্প সময় লাগে আসলে। বাট মূল প্রবলেম হচ্ছে ডেঞ্জার অফ জেনারেশন অফ কনফ্লিক্টস অ্যামং ডেভেলপিং টিম। এটা হচ্ছে মারাত্মক আকার। এরকম যদি আমি পরিতোষের ভুল ধরি, পরিতোষ রেগে যাবে ভিতরে ভিতরে, দাঁড়ান মজা আমিও দেখাবো, আমিও পারি, আসবে আমার কাছে আপনারটা। তখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে এটাতে সীমাবদ্ধ থাকবে না, তখন হবে কি,
দুইজনের মধ্যে ক্ল্যাশ শুরু হয়ে যাবে। এরপর হবে কি, পরিতোষ যদি জিজ্ঞেস করে স্যার এটা কি হবে, তা আমি বললাম যে না আমি জানি না, এটা তুমি করো, পরে আমি সাইজ করো। তেমন আমি আর শিখাবোই না। লার্নিং কার্ভ একদম ড্রাস্টিক্যালি বাজে অবস্থা হয়ে যাবে, কেউ কাউকে নলেজ শেয়ার করবে না। মানে টিমের মধ্যে যে কি হজবরল হয়ে যাবে যদি এই টিমস অফ ডেভেলপারের দিকে যায়। আর যদি সে তার রিপোর্টটা সিনিয়র ম্যানেজার যদি এটা নিয়ে ইভ্যালুয়েট করে তাহলে তো শেষ। আচ্ছা, আরেকটা হতে পারে, এটা যে পাতানো খেলা, ওই যে ম্যাচ ফিক্সিং হয় না, ম্যাচ ফিক্সিং ও হইতে পারে। কিরকম, আরে তুইও আমার ভুল ধরিস না, আমি তোর ভুল ধরবো না, পাস করে দেবো খালি। আমাদের কি বলে ড্যাফোডিল ইউনিভার্সিটির এই ভিসি না, আগের ভিসি ইউসুফ স্যার একটা গল্প বলছিল। হজ করতে গেছিল উনি, তো ওই মক্কার সামনে যে কি বলে যে হিলটন টাওয়ারে ছিল, হ্যাঁ 5 স্টার হোটেল, ওটা খুব কাছে একদম কাবা চত্বরেই। তো ধনী লোকরা সাধারণত যায় হজ করতে। এখন ওখান থেকে ওই পাথর ছুটতে যাওয়ার দূরত্বটা বেশ ভালো, আর প্রচন্ড গরম, একদম সেরকম রোদ। তো একজন বলতেছে আর একজনকে, দুই বন্ধু গেছে, যে আচ্ছা আমরা এক কাজ করতে পারি তো, শয়তানকে পাথর মারতে হবে তাই তো, তোর ভিতরে শয়তান আছে, আমার ভিতরে শয়তান আছে, আমি তোরে মারি তুই আমারে মার, তাহলে এসি রুমে বসেই এই কাজটা সারা যায়। তো এরা আল্লাহর সাথে পাতানো খেলা খেলছে, বুঝছে? তো দুই ডেভেলপার এই পাতানো খেললে, ম্যাচ ফিক্সিং করলে কিন্তু শেষ কোয়ালিটি। তারপরে হচ্ছে মিংলিং ডেভেলপমেন্ট এন্ড দ্য টেস্ট অ্যাক্টিভিটি। বারবার টেস্টার আর ডেভেলপিং এর যে সাইকোলজি চেঞ্জ করা, এই চেঞ্জটা আসলে না ভালো হয় টেস্টিং, না ভালো হবে ডেভেলপিং, যার ফলে হয়েছে দুই নৌকায় পা দেওয়ার মতো অবস্থায়। কোন সময় যে কি ভুল করে ফেলবে, এই জিনিসগুলা ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এরপরে ইন্ডিপেন্ডেন্স কি হওয়া উচিত, কে বলতে পারবে? ওয়াতিনা আজকে লেট করে আসছে। জি স্যার। তাহলে আমরা টেস্টিং ইন্ডিপেন্ডেন্স পড়ছি, আমরা কিন্তু দুইটা অলরেডি পড়ে ফেলেছি আপনি আসার আগেই। জি স্যার। এখন থার্ড ইন্ডিপেন্ডেন্স কি হতে পারে? স্যার এটা মেবি টেস্টারই করবে, বাট ডেভেলপারের সাথে ক্লোজলি থেকে। হ্যাঁ, টেস্টিং টিম আলাদা থাকবে। দ্যাট ইজ প্র্যাকটিস ইন বাংলাদেশ, এভরিওয়্যার এটাই প্র্যাকটিস বেশি হয়, তাই না? না, বাংলাদেশে কিন্তু মোটামুটি টেস্টিং এর একটা ইয়ে বুঝে ফেলেছে, সব প্রায় সব সফটওয়্যার কোম্পানিগুলো বুঝছে, যার ফলে টেস্টারদের কিন্তু এত জবের রিকোয়ারমেন্টস বাংলাদেশে আসছে, আগে কিন্তু এত আসতো না। যেমন আমি বলছি 2009 সাল থেকে আজ পর্যন্ত আমি ব্যাচ পড়িয়েছি হচ্ছে প্রায় 82টা মতো, কিন্তু ব্যাচের সাইজ কিন্তু আগে ছোট ছিল, আস্তে আস্তে বাড়ছে। এর কারণ কি? তার মানে চাকরি আছে, তার মানে সফটওয়্যার কোম্পানিগুলো এখন টেস্টিং এর গুরুত্ব বুঝছে। আমি প্রথম দিকে বিভিন্ন সেমিনারে বা সিম্পোজিয়ামে বক্তব্য দিতাম, শুধু টেস্টারদের না, সফটওয়্যার কোম্পানির মালিকদের শেখা উচিত টেস্টিং আগে, তাহলে তারা বুঝবে যে টেস্টিং এর গুরুত্বটা কি। এখন মোটামুটি সফটওয়্যার টেস্টিং টিম থাকে, অ্যাটলিস্ট অন্তত 2-3টা করে তো থাকেই, তাই না, টেস্ট করার জন্য। খুব কম কোম্পানি আছে যে টেস্টার একদম চিন্তাই করে না, হয়তো যারা করে না পয়সা নয় ওই জন্য করতে পারছে না, অথবা দেখা যায় যে নিজে ডেভেলপার, নিজের কোম্পানির মালিক নিজে ডেভেলপার, সেই জন্য চিন্তা করে ওর আমি পারবো, নিজের জিনিস তো। এরকম হয়তো অনেকে করে। তাহলে টিমস অফ ডেভেলপার যদি হয়, কি বলে, এটা তো দেখলাম না, সরি পরেরটা যায় না এখনো। টেস্টিং টিম হবে আলাদা, টেস্ট টিমস থাকবে আলাদা। এই টেস্ট টিম যখন থাকবে তখন হচ্ছে আমাদের ওই সাইকোলজি যা পড়লাম এতদিন ধরে, পুরা জিনিসটা এখানেই কাজে লাগবে। এই দা কুমড়া সম্পর্ক, রিলেশনশিপ বিল্ড আপ, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে বড় ভাই ছোট ভাই সুলভ আচরণ, হ্যাঁ,
তারপরে হচ্ছে শকুনের দৃষ্টি, এই সমস্ত বিষয়গুলো সব এখানে। নিজের ক্যারেক্টারিস্টিক্স গুলা ঠিক মতো তৈরি করা, যাতে করে গুরুত্ব দেয় বিষয়গুলোকে এবং আপনাকে ইনক্লুসিভ হওয়া, এই সমস্ত কিছু চলবে আচ্ছা আমার এই টিমস এর মধ্যে। সো টিমস অফ ডেভেলপ টেস্টিং টিম যখন থাকবে একই প্রেমিসেসে, একই কোম্পানিতে, ডেভেলপমেন্ট টিম আলাদা, টেস্টিং টিম আলাদা, হতে পারে সেম বিল্ডিং এ বাট আলাদা রুম হতে পারে। এক রুমে সাধারণত খুব কম হয়। আচ্ছা, এক রুমে হলে কিছু সমস্যা হয়, ডেভেলপার টেস্টারদের উপর রাগ করে থাকলেও প্রকাশ করতে পারে না। হ্যাঁ, যার ফলে ওই বদহজম হয়ে যেতে পারে ডেভেলপারদের, সহ্য করতে করতে আর কত, মানে চোখের সামনে এরকম একটা ফেস ফাউল লোককে দেখতে কতক্ষণ ভাল লাগে। হ্যাঁ, বিষয়টা এরকম হয়ে যাবে। কিন্তু এই জন্য বলছি যে ওই যে পার্সোনাল কোয়ালিটি অ্যাট্রিবিউট যেগুলো আমরা পড়লাম, সাথে আজকে কিছু অ্যাড করলাম, এই অ্যাসাইনমেন্টটা আজকে একটু করবেন, সামনের দিন একটু শেয়ার করেন যে কি বেনিফিট পেয়েছেন এটা থেকে। একদম বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই চায় যে আমাকে একটু প্রশংসা করুক। আপনি ক্যানট বিলিভ যে এই যে মানুষের প্রশংসা করা, বিশেষ করে কাজের প্রশংসা করলে আমূল পরিবর্তন হয়ে যায়। তার একটা ছোট্ট একটা গল্প দিয়ে আমি এটা ইতি টানবো। সেটা হলো, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, আমি একটু ইন্ট্রোভার্ট ছিলাম। কেমন ইন্ট্রোভার্ট ছিলাম জানেন? ক্লাস 9-10 একটা টিচারের কাছে পড়তাম, মেহেরপুরের সব থেকে জনপ্রিয় একজন টিচার ছিল। উনি হচ্ছে গার্লস স্কুলের টিচার। ম্যাথমেটিক্স তারপরে সায়েন্স এগুলোতে হচ্ছে ওনার কাছে চান্স পাওয়াটাই বিরাট ব্যাপার, সবাইকে পড়ায় না। উনি মাত্র 2টা ব্যাচ পড়াবে, এর বেশি না। আর 2টা ব্যাচে হচ্ছে 10 জন করে পড়াবে, মানে 20 জনকে। তো ফরচুনেটলি আমি চান্স পেয়েছিলাম। তো এক ব্যাচে হচ্ছে 5টা মেয়ে 5টা ছেলে, একটা ডাইনিং টেবিলে স্যার পড়াতো। 2 বছর টানা পড়েছি আমরা, 5 জন ছেলে আর 5 জন মেয়ে, কোনোদিন কথা বলি নাই। কি পরিমাণ ইন্ট্রোভার্ট হলে, কি পরিমাণ লাজুক হলে এরকম করে বলেন তো? এখন করবে ছেলেমেয়েরা? আমি বলছি 86-87 সালের কথা। স্যারের হোম টাউন কি মেহেরপুর? হ্যাঁ, মেহেরপুর। মেহেরপুরের কোথায় স্যার? একদম শহরে। আপনার কোথায়? গাংনীতে। ও আচ্ছা, বলছিলেন তো কতদিন না? না, গাংনী কোথায়? গাংনীতে থানা রোড। ও, থানা রোড। দেখেছেন মেজর শরীফ? জি স্যার, চিনি। তাই, মেজর শরীফ হচ্ছে, তারপরে আরিফ, আরিফ শরীফের ভাই আরিফ। আচ্ছা, তাহলে ওনাকে চিনি। হ্যাঁ হ্যাঁ, তো আরিফ হচ্ছে আমার দুলা ভাই। আচ্ছা আচ্ছা, এনিওয়ে, তো আমি এতটা ইন্ট্রোভার্ট ছিলাম। হ্যাঁ, প্রচন্ড, এত বেশি চিন্তা করা যায়। সে আমি হঠাৎ করে একদিন আমার বড় বোনে, আমার বাসাতে যে বইপত্র ছিল, একদিন আমি সব পরিষ্কার করতেছিলাম, করতে করতে আমার বড় বোনের একটা বই পেলাম, ওই যে বাংলা সংকলন ডিগ্রির। ওই বইটা আমি উল্টাতে উল্টাতে পড়ে শেষ করছি ওখানে বসে বসে। কি পরিষ্কার করা, ওইখানে বসে আমি সারাদিন ধরে বইটা পড়ে শেষ করছি। হ্যাঁ, বই টই সব ছড়ানো, সব ময়লা পরিষ্কার করতেছি এর ভিতরে। তো পড়ে তো আমি কি এক্সাইটেড। ইন্ডিয়ান কোন রাইটার যেন, আমি ঠিক ভুলে গেছি। তো ওই গল্পটা পড়ে আমি খুব এক্সাইটেড যে না, আমি আমার এটা প্র্যাকটিস করতেই হবে আমার, কারণ এর ফল হচ্ছে একদম কারেন্টের গতিতে চলে। তো ঘটনাটা বলি, সেটা বুঝতে পারবেন। সেটা হলো যে আমার বড় বোন আমাকে বলল, আমার বড় বোন হচ্ছে আমার 7 বছরের বড়, তার মানে তার থেকেও বয়স্ক একজন মহিলার কাছে আমাকে পাঠাইছে। ওই যে বলে না, কি যেন কুরুশ কাটানো কি যেন বলে, উল টুল বোনানো কি যেন, এটা ডিজাইন করার জন্য। তো আমাকে বললো কত 23 নাম্বার ওই এটা নিয়ে আসার জন্য।
অপরিচিত একটা বাসায় আমি গেছি, নক করলাম, দরজা খুললো। আমার থেকে অন্তত 15 বছরের বয়স্ক একজন মহিলা, বেশি বয়স্কের মহিলা। তো আমাকে বললো কাকে চান, আমি বললাম যে পরিচয় দিলাম, আমার বোনের নাম বললাম। ও আচ্ছা বসেন, অ্যাটলিস্ট ভদ্রতা সহকারে বসতে দিচ্ছে। আমি ভাবছিলাম হয়তো বাইরেই দাঁড় করে রেখে দেয় কিনা, বসতে দিছে। উনি ভিতরে আনতে গেছে, তো এর ভিতরে আমার একটা অস্থিরতা কাজ শুরু হয়েছে। আমি তো প্রয়োগ করা দরকার, তো আমি যা শিখলাম কি করা যায় কি করা যায়, মানে প্রশংসা করার একটা গল্প পড়ছিলাম। তো উনি দেখি চলে আসতেছে, আমি তো খুঁজে পাচ্ছি না কি বলবো, প্র্যাকটিস নাই তো। কাউকে যে ফ্ল্যাটারিং করার প্রক্রিয়াও জানি না কিছু। তো হঠাৎ করে দেখলাম যে ওনার শোকেসের ভিতরে যে শোলা আছে না, কর্ক জাতীয়, ওটা দিয়ে বাবলা গাছের কাঁটা আছে না, কাঁটা দিয়ে একটা শোপিস বানানো। তো আমি বললাম যে আপা ওইটা কোথা থেকে কিনছেন? তো বললো যে ওটা তো কিনে নেন, বানাইছি। তাই নাকি? আমি জাস্ট এর বেশি কিছু বলি না, এর বেশি পারি নাই বলতে। যেই বলেছি তাই নাকি, তখন সে আপনি থেকে তুমি হয়ে গেছে। আমাকে বলছে যে আরো আছে, তুমি দাও, বসো এখানে। উনি কিন্তু আপনি করে শুরু করছিল আমাকে। তো বাসার ভিতর থেকে আরো যেগুলো বানাইছে সেগুলো নিয়ে আসছে। তা আমি বললাম যে আমি তো ভাবছিলাম কোনো দোকান থেকে কিনছেন। মানে একেবারে এটা কিন্তু ফ্ল্যাটারিং না, তাই না, মানে জাস্ট সামনেই। তো উনি তো খুবই খুশি। তারপর আমি বললাম ঠিক আছে আপা আমি আসি। আসবো মানে নাস্তা না করে? সে আমাকে নাস্তা বানিয়ে খাইয়ে দেয়, তারপর ছাড়লো। দুদিন পরে আমার বড় বোন আমাকে বলতেছে, এই কি বলছিস মিলাপাকে? আমি বললাম সর্বনাশ, মনে হয় কোনো ভুল করছি কিনা, আবার কমপ্লেন করলো নাকি আমার নামে। আমি বললাম কি বলছো? উনি বলে যে উনি বলছে যে আপনার ভাইয়ের মতো এত ভালো মানুষ আমি দুনিয়ায় দেখি নাই। কি করছি আমি, শুধু বাবলাকে আমি বলছি যে এটা কোথায় কিনছেন, ব্যাস শিখলাম একটা টিপস। হ্যাঁ, তারপরে হচ্ছে যে গাংনীতে গেলাম, বুঝলেন, গাংনীতে আমার দুলাভাইয়ের বাড়িতে, দুলাভাইয়ের ছোট বোন, মানে আমার বিয়ান। সাধারণত ওই বাসায় গেলে কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ নাই, আমি আমার বোনের সাথে কথাটা তো বলে চলে আসতে হবে, এটা আনসোশাল টাইপের ওরা। তো সেদিন গেছি, তো দরজা খুলেছে ওই দুলাভাইয়ের বোন। আমি ওই শিখছি তো একটাই, আর কি করব। তা ওকে বললাম যে তোমার ড্রেসটা কোথা থেকে কিনছো? মানে ওই যে একটা শিখছি। তো বলছে যে, মানে শুধু এইটুকুই বলছে, আর কিছু বলি নাই। কিন্তু সেদিন দেখি যে স্পেশাল খাতির, ফ্রিজের আইসক্রিম টাইসক্রিম যা আছে সব নিয়ে আসছে আমার জন্য। আমার সাথে আমার ভাইগনা গেছিল, ফুফাতো বোনের ছেলে। বলছে মামা আপনি কি করলেন এটা, আপনি তো আমূল পরিবর্তন করে ফেলেছেন। যারা কোনোদিন সামনে আসতো না তারা একদম এত বেশি পছন্দ করা শুরু করছে যে এক সময় দেখা গেল যে আমার বোনকে বলছে যে যে আপনার ভাইকে আমার ভাল লাগে। তো আমার ছোট বোন তখন আমাকে ধরছে, এই কি বলছিস তুই? আমারও কিছু বলি না। এনিওয়ে, বিষয়টা হচ্ছে যে যখন আপনি অন্য কারোর কাজের প্রশংসা করবেন, স্বাভাবিকভাবে আপনার সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। সে হোক আপনার বন্ধু, সে হোক আপনার মা, সে হোক আপনার বোন, ভাই, ছেলে, মেয়ে, যে কেউ। আপনি জাস্ট তার কাজের একটু প্রশংসা করেন, দেখেন অনেক কিছুই নেগেটিভ জিনিসগুলা বন্ধ হয়ে যাবে তার ভিতর থেকে। আমি আমার ছোট ছেলেকে, ও কেন আমার ছোট ছেলেটা এতটাই আমার প্রতি, মানে আমার শেখার প্রতি একটু আগ্রহ জানেন? কারণ ছোটবেলায় থেকে আমি একটু, ও যাই করতো আমি বললাম আমি দারুণ তো, এই ওয়াও, এই শব্দগুলো বলতাম, যার ফলে সে আরো শেখার আগ্রহ একদম ছোটবেলা থেকে হয়েছে। এবং বললাম না, সে সি প্রোগ্রামিং শেষ করেছে এবং জাভা মনে হয় এই সপ্তাহে তার একেবারে পিলার্স গুলা শেষ হয়ে যাবে, এবং আমি দেখছি খুব ভালো বুঝছে। ক্লাস 6 পড়ে। সো এনিওয়ে, মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যদি আপনি প্রশংসা করেন, একটা হচ্ছে আপনার সারাউন্ডিং ভালো হয়ে যাবে,
আর আপনার চারিপাশে যদি মানুষজন আপনাকে পছন্দ করে, আপনার জীবনটা আসলে মিনিংফুল হয়ে যাবে। আর যদি দেখেন যে আমাকে গুরুত্ব কম দিচ্ছে, ভাল লাগে না আসলে, কোন একটা জায়গায় গেছেন আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনি হয়তো মন খারাপ করে চলে আসতে হবে, অথবা আপনি কমপ্লেন করতে পারেন, কোথায় লাভ নাই। আমার একটা কথা আছে যে যদি কেউ আমাকে অপছন্দ করে, এর জন্য দায় কার বলেন তো? দোষটা কার? নিজের দোষ। নিজের। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি আমার যে মডেলটা আরেকজনের মনের ভিতরে আমি তৈরি করেছি, সেই জন্য নিজের মডেলটা অন্যজনের ভিতরে বিল্ড আপ করেন আপনি, এমন ভাবে করেন যাতে আপনাকে পছন্দ করে। তখন এই টেস্টিং টিমে থাকাটা খুবই আনন্দদায়ক ব্যাপার হবে, আদারওয়াইজ কিন্তু ওই ডেভিলস অ্যাডভোকেট। দেন লাস্ট ইন্ডিপেন্ডেন্স হচ্ছে দেখা সাক্ষাৎই হবে না ডেভেলপারদের সাথে, টোটাল আউটসোর্সিং। তখন এই কনফ্লিকশনের কোনো জায়গা নাই, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট নাই, শুধুমাত্র কমিউনিকেশন হবে রিটেন, সামটাইমস হচ্ছে ভার্চুয়াল, তারপরেও হচ্ছে খুব কম, হয়তো কেউ আপনি তার চোখেই পড়ার সম্ভাবনা নাই। রিটেন কমিউনিকেশন হবে সেই রকম লেভেলের, এফোর্ট অনেক বেশি লাগবে, একটা টেস্ট অবজেক্ট বোঝানোর জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে, আপনার ডিফেক্ট রিপোর্টও এমন ভাবে করতে হবে যাতে করে ওরা একবারেই যেন বুঝতে পারে, বারবার আপনাকে ইয়ে করবে না। আপনি যদি ঠিক মতো না করতে পারেন, ওই পাশ থেকে একসময় বলবে এরা প্রফেশনাল না। আর সেটা যদি হয় বাংলাদেশ এবং আমেরিকা, আপনি দিনের বেলায় কাজ করবেন, ওরা তখন ঘুমাবে, আর ওরা যখন কাজ করবে আপনি ঘুমাবেন, যোগাযোগ করার সম্ভাবনা খুব কমে যাবে। তো সেই ক্ষেত্রে কস্টলি হবে কোনটা, যেটা হচ্ছে কমিউনিকেশন কস্ট। তবে একটা সুবিধা আছে, পিওর ডকুমেন্টেশন হবে, একদম কোয়ালিটি ডকুমেন্টেশন হবে, এই জন্য প্রজেক্টের কোয়ালিটিও ভালো হয়, তবে কস্টলি হয়ে যায় একটু কমিউনিকেশনটা, এবং আপনার নো হাউ জানা হয় বেশি, সফটওয়্যার এক্সেলেন্সিতে যাওয়া যায়, টেস্টিং এক্সেলেন্সিতে যাওয়া যায়। কারণ যেহেতু আপনার সাথে মারামারি করার টাইম নাই, আপনি সারাদিন বসে কাজ করবেন এবং কি করে এটাকে অটোমেশন করা যায়। হ্যাঁ, এমন হতে পারে যে আমরা ওই যে টেস্ট ওরাকেল নিয়ে কাজ করব, যাতে করে একদম পুরাপুরি ফুললি অটোমেটেড, হ্যাঁ, টেস্ট কেস ডিজাইন অটোমেশন, হ্যাঁ, সবকিছু অটোমেটেড যেন হয়, যার ফলে মনে হবে যে মেশিনের মতো আসবে, আমরা টেস্ট কেস করে দিয়ে দেবো, টেস্ট ওয়্যার আর্কাইভিং সব হচ্ছে আউটসোর্সিং এর জন্য বেস্ট অ্যাপ্রোচ। কিন্তু সব থেকে বড় যে কষ্টটা সেটা হচ্ছে ডকুমেন্টেশন, লিখতে হবে খালি, প্রচুর লেখালেখির কাজ, যেটা হচ্ছে ওই ইংল্যান্ড আমেরিকার লোকজন যেহেতু তাদের নেটিভ ইংলিশ, তারা যত ভালো সুন্দর করে পারে, আমাদের দেশের লোকজন লেখাতে একটু কম। দেখবেন বলে সাধারণত দেখবেন এটার মজার একটা ব্যাপার আছে, ধরেন একটা সার্ভে ফর্ম দিলাম যে আর ইউ এগ্রি অর নট, ইফ নট প্লিজ কমেন্ট, সবাই এগ্রি করবে, কারণ এগ্রি করতে খালি টিক দেওয়া লাগে, আর নো বললে লিখতে হবে, তাই না? খুব কম লোক আছে ওই যে নো দিয়ে লিখবে বসে বসে, কেন আমি নো বললাম, এর মানে হচ্ছে আমরা লিখতে পছন্দ করি না। খুবই কষ্ট হয় যখন ইউরোপ আমেরিকার কোনো ডকুমেন্টেশন পাই, এরা এত বেশি লেখে। একটা চিঠি লেখছে, আইএসটি কুবির লোকজন যখন মেল করে, মেলটাই মনে হয় পড়লে অন্তত 5-6 পৃষ্ঠা হয়ে যাবে, বেশ বিরক্ত লাগে এত কিছু পড়তে। সো আমাদের জন্য বেস্ট হচ্ছে থার্ড ইন্ডিপেন্ডেন্স, আমাদের জন্য বেস্ট হচ্ছে থার্ড ইন্ডিপেন্ডেন্স। এই যখন আমি আউটসোর্সিং টেস্টিং এ যাব, ডিজাইন টেস্ট কেসেস অটোমেটিক্যালি, যে আমরা জাস্ট রিকোয়ারমেন্ট বলে দেবো, টেস্ট কেস ডিজাইন হয়ে যাবে। আপনি চিন্তা করতে পারেন, টেস্ট কেস ডিজাইন অটোমেটিক হয়ে যাবে অটোমেশন করতে পারলে। আমি যে বিষয় নিয়ে আসলে রিসার্চ করতে আসছি সেটা ছিল হচ্ছে কোনো একটা ইউআই এর, এটাকে বলা হয় কম্বিনেটোরিয়াল টেস্ট ডিজাইন টেকনিক্স। এটা আমাদের ইয়েতে নাই, ফাউন্ডেশন লেভেল নাই, অ্যাডভান্স লেভেল আছে। কম্বিনেটোরিয়াল টেস্ট ডিজাইন টেকনিক্স, এটাতে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া কখনো সম্ভব হচ্ছে না, এখনো পারফেকশনে যেতে পারেনি ওয়ার্ল্ড। মানে আমি যদি এরকম ড্রপ ডাউন থাকে, অনেকগুলো ভ্যালু থাকে, তাহলে কত কম্বিনেশনস অফ টেস্ট কেস হতে পারে। আমি যেন মেশিনে ক্লিক করলে যেন দুম করে সে টেস্ট কেস ডিজাইন করে দেয়, এবং সেটা যেন টেক্সট এক্সপ্লয়শন যেন না হয়, এক্সস্টিভ টেস্টিং এর পর্যায়ে না পড়ে যায়, মিলিয়নস অফ বিলিয়নস টেস্ট কেস যেন না হয়। কত মিনিমাম নাম্বার অফ টেস্ট কেস দিয়ে 100% টেস্ট কভার করা যায়, তার জন্য কাজ চলতেছে। But difficulties কি? Unable to understand each other. Developers should have basic knowledge of testing. Testers should have basic knowledge of software development. এই যারা আপনারা প্রোগ্রামিং জানেন না, তাদেরকে একটু রিকোয়েস্ট করব, অন্তত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন। দেখেন, আমি জার্মানিতে একটা ব্যাচ আমার কাছে পড়ে, তার ভিতরে একজন হচ্ছে ডেভেলপার, কিন্তু সে টেস্টিং শিখতে আসছে। কারণ কি? তার কোডের কোয়ালিটি বাড়াতে হবে। হ্যাঁ, তো এই জন্য যেমন আজকে একজনের সাথে আমার কথা হলো, মালয়েশিয়াতে, বাংলাদেশি একজন। তো সে হচ্ছে ফিনটেকের লোক, মানে হচ্ছে ইকোনমিক্সে পড়াশোনা করা, কিন্তু সে মেশিন লার্নিং শিখে, পাইথন টাইথন শিখে কিন্তু রেডি। আর আপনারা টেস্টিং করতে এসে যদি মনে করেন যে আমি প্রোগ্রামিং করব না বা চাই না করতে, তাহলে কিন্তু বেশি দিন সাস্টেন করতে পারবেন না। সো ফর ইওর কাইন্ড ইনফরমেশন, যদি এমন হয় যে আপনাদের প্রোগ্রামিং শেখা দরকার, তাহলে অ্যাটলিস্ট আমি বলবো জাভা শিখতে। কারণ জাভাতে সব থেকে বেশি প্রোগ্রামিং কি বলে টেস্টিং টুলস আছে, সব থেকে বেশি কভার করতে পারবেন জাভা দিয়ে। আর জাভা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড, তো জাভা একবার শিখতে পারলে সি শার্প এমনি শেখা হয়ে যাবে, ওই পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেশনও শেখা হয়ে যাবে, C++ও শেখা হয়ে যাবে, একই জিনিস। বাট যেহেতু টেস্টিং টুলস গুলো ম্যাক্সিমাম জাভা দিয়ে করা, আর ওয়ার্ল্ডের সব থেকে বড় বড় সফটওয়্যার জাভা দিয়ে করা, ওয়ার্ল্ডের সব থেকে বেশি সংখ্যক ডিভাইস জাভা দিয়ে করা, more than 3 billion devices জাভাতে চলে। So you should learn Java. Then specifically in stress situation, এই যে কনফ্লিক্ট জোন গুলা কিভাবে হয়, discovering error that someone has made often lead to conflicts. সাধারণত আমরা স্ট্রেস সিচুয়েশন কখন হয়? ডেলিভারি সময়, না? স্যার একটা কোশ্চেন ছিল এখানে একটু। বলেন। এই ডিফিকাল্টিসটা যে আমরা চারটা যে টেস্টিং ইন্ডিপেন্ডেন্ট দেখলাম, তার প্রথমটা ডিফিকাল্টি সেটা না, সব সামগ্রিকভাবে বলছি, ওই চারটার ডিফিকাল্টি সেটা, রাইট? ওকে। তো কনফ্লিক্টটা কখন হয়? সাধারণত টিমের ভিতরে ডেলিভারি সময়, না? রিলিজ ডেটে যদি কোনো রকমের ডিফেক্ট ধরা পড়ে, তখন দেখবেন যে একজন আরেকজনের কাছে খালি দোষ চাপাবে। ডেভেলপার চাপাবে টেস্টারদের, টেস্টার চাপাবে ডেভেলপারদের কাছে। The way of document defects and the way of defects is described will decide how situation will develop. তাহলে এই যে কনফ্লিকশন আপনি যে হচ্ছে, এটা ডেভেলপ করব কি করে? ডকুমেন্টেশনে পটু হওয়া লাগবে। কারণ আপনি ডিফেক্ট যেভাবে পেয়েছেন, ঠিক এক্স্যাক্টলি কি সেভাবেই আপনি উপস্থাপন করতে পারছেন ডিফেক্ট ডকুমেন্টেশনে, তাহলেই একমাত্র আপনার এখান থেকে রিলিজ পাওয়ার সম্ভাবনা আছে। আদারওয়াইজ যদি রিপ্রোডিউসিবল ডকুমেন্ট না করতে পারেন, রিপ্রোডিউসিবল মানে কি? মানে হচ্ছে আপনি যখন ডিফেক্ট ধরেছেন, আপনার ডকুমেন্ট পড়ে যেন ওই ডেভেলপার যেন সে এক্স্যাক্টলি ওই ডিফেক্টটা ধরতে পারে, রিপ্রোডিউস করতে পারে। সেই রিপ্রোডিউসটা যদি করতে পারে একবারেই, তাহলে বুঝতে হবে যে আপনার ডকুমেন্ট ভালো আছে। তাহলে এই ধরনের হেজিটেশন মিনিমাইজ হবে। পারসন শুড নট বি ক্রিটিসাইজড। কখনো একজনকে ডিরেক্টলি দোষারোপ করবেন না যে এটা অমুকের দোষ। কখনোই কেউ কাউকে দোষ দিয়ে ভালো মানুষ হওয়া যায় না। সব থেকে ভালো মানুষ হওয়া যায় কি করে জানেন?
আপনার কাঁধ বানান, একটু দোষ নেওয়ার কাঁধ। যদি আপনার কাঁধটা মজবুত হয় তাহলে বুঝবেন যে আপনি লিডার হতে যাচ্ছেন, আপনাকে পছন্দ করবে। কারণ আপনি দোষ নেওয়া শিখেন, তাহলে দেখবেন যে আপনাকে পছন্দ করবে সবাই। আর কাউকে দোষ দিয়ে লাভ নাই তো। আপনি বলবেন যে এটা আমার ফল্ট ছিল, আমি আর একটু ভালোভাবে টেস্ট করা উচিত ছিল আমার। আপনি বলেন না যে ও ডিফেক্ট গুলা হয়েছে প্রোগ্রামারের জন্য, খবরদার, এই কথা বলা যাবে না। Defect description should help the developers find the errors, যেটা reproducible কথা বলছি। Common objective must always be main issue। তার মানে common objective কি ছিল? সফটওয়্যারটা ডেলিভারি দেওয়া স্যার। না, মানে ইস্যু থাকবে, ইস্যু ছাড়া কোনো সফটওয়্যার হবে না। না, common objective হচ্ছে কোয়ালিটি প্রোভাইড করা। অতএব যেন গন্ডগোল করে তো লাভ নাই। আমাদের তো সবারই গোল হচ্ছে কোয়ালিটি সফটওয়্যার দেওয়া। তো যখনই কমন অবজেক্টিভ নিয়ে আমরা কথা বলবো তখন অনেকটাই ইয়ে হয়ে যাবে, হেজিটেশনটা কমে যাবে। Difficulties number 2, communication between tester and developers missing or insufficient। সাধারণত আমাদের মধ্যে বেশি ঝামেলা হয়, এবং আমারও মাঝে মাঝে হয়ে যায়। হয়তো আমি ফোনে কথা বলছি, হ্যালো হ্যালো হ্যালো, বিশেষ করে এখন কি বলে মেসেঞ্জার গুলাতে কথা বলতে গিয়ে দেখা গেল আমার কথা শুনছে না, বেশ বিরক্ত লাগে না? দূর কথা শোনা যাচ্ছে না। আপনি একটা কথা বলেছেন, তার কাছে কি পৌঁছাইছে? বা আপনি যখন কথা বললেন সেটা কি ও বুঝছে? হঠাৎ করে এমন এমন কথা শুরু করলেন, ওই পাশ থেকে বুঝছে না কেন এরকম বলে। মানে আপনি তো আগে অনবোর্ড করে নেবেন, আমি এই কারণে এরকম একটা সমস্যায় পড়েছি বলেই তোমাকে আমি বলছি, আগে অনবোর্ড করেন। না হঠাৎ করে আপনি আচমকা একটা কথা বলে দিলেন। হ্যাঁ, সাধারণত অনেক অনেক প্রজেক্ট যখন হ্যান্ডেল করতাম আমি, তখন একজন এসে বললো, স্যার এরকম একটা সমস্যা পড়ছি। আমি বললাম, দাঁড়াও, তুমি তো এই সমস্যাটা দেখে দেখে আসছো, আমাকে তো আগে বুঝতে দাও, আমাকে তোমার পজিশনে নিয়ে আসো, তারপর আমি সলিউশন দিচ্ছি। হ্যাঁ, আমি তো সব মাথায় নিয়ে বসে নাই, আমার তো র্যাম খালি হয়ে যায়, তুমি চলে যাবা আর র্যাম খালি হয়ে যাবে, আর একজন আসবে, তার জিনিস আবার আমাকে লোড করতে হবে। Tester seen as only messenger of bad news। কি সুন্দর কথা না? আজরাইলের মতো। আজরাইল কোনদিন গুড নিউজ দিয়ে আসছে কোনদিন কারো কাছে? তাহলে ইমপ্রুভমেন্টটা কি হবে আমাদের? আসলে এইরকম যে সম্পর্ক, ওই সম্পর্কের ইমপ্রুভমেন্ট যদি করতে হয় আমাদের, তাহলে কি করতে হবে? ট্রাই টু সি ইয়োরসেলফ ইন আদার্স পারসনস রোল। আচ্ছা বলেন তো, কার কাজ সব থেকে বেশি কঠিন দুনিয়াতে? নিজের কাজটা সবথেকে কঠিন। কারেক্ট, নিজের কাজটা সব থেকে কঠিন। মানে আমার কাছে আমি বলি না, আরে সব কঠিন কাজ খালি আমারই দেয়, অন্যজনের কাজ সহজ। হ্যাঁ, সাধারণত এটা নিয়ে গন্ডগোল চলে না? হাজবেন্ড মনে করে বউ সারাদিন কি করে ঘরে, আমার মতো বাইরে কাজ করে বেড়াতো, কষ্ট বুঝতো। হ্যাঁ, আমার বউ মনে করে বাইরে বাইরে ঘুরে বেড়ায়, আমি সারাদিন আমি যে পরিমাণ কাজ করি, মানে সব সময় নিজের কাজটাই কঠিন। তো এই জন্য অন্যজনের রোলস মাঝে মাঝে প্লে করতে হয়। হ্যাঁ, একদিন আপনি নিজের বাসায় গিয়ে নিজে কাজ করবেন, আপনার বউকে বলবেন যে তুমি থাকো, দেখে আমি পারি কিনা। তাই বলে আবার বউরে আপনার অফিসে পাঠা দিয়েন না, তুমি যা হোক করে আসো আমার কাজ, এরকম না। আসলে শেয়ার করা, অন্যজনের পজিশনে নিজেকে বসিয়ে দেখা। Did my message come through? Did your answer reach me? আমরা কনভারসেশন টাইম বলে কত সময়কে বলেন তো? যে আমরা ইয়ে বলি না, কি বলে, রেসপন্স টাইম। কয় ধরনের রেসপন্স টাইম আছে? কম্পিউটার ফান্ডামেন্টালে পড়ার কথা ছিল না, রেসপন্স টাইম। একটা রেসপন্স টাইম হচ্ছে অফলাইন, সেটা হচ্ছে আমি ধরেন একটা মেল করে দিলাম, আপনি পরে দেখে নিলেন। আর এটা হচ্ছে কনভারসেশন টাইম। কিরকম? আমি আপনাকে কথা বলছি আর আপনি কিছুক্ষণ পরে উত্তর দিচ্ছেন।
আর এটা হচ্ছে রিয়েল টাইম, সাথে সাথে। যেমন মেসেঞ্জারে আসে না, আমরা এখানে লিখতেছি ওখানে উঠে আরেকজনের স্ক্রিনে, এটা হচ্ছে রিয়েল টাইম। রিয়েল টাইম সিস্টেম যেমন এয়ারলাইন্স টিকিটিং সিস্টেম, বিভিন্ন সিস্টেমগুলো, ট্রাফিক সিগন্যালস, এগুলো কিন্তু রিয়েল টাইম সব হতে হবে। কনভারসেশন টাইম কখন? যতক্ষণ আমি একটা প্রশ্ন করলাম আর আরেকজন তার উত্তর দিতে দেরি করলে যদি আমি প্রশ্ন করে ফেলি, তো এই সময়টাকে বলা হয় কনভারসেশন টাইম। তো ইটস অলমোস্ট 2 সেকেন্ডস মতো। 2 সেকেন্ড পরে যদি উত্তর দিতে আসে তখন আমি মনে করি যে ঠিক আমার কথা শুনতে পাই নাই, সেকেন্ড টাইম আমি আবার প্রশ্ন করে ফেলি, অথবা মনে হয় যে একটু অধৈর্য হয়ে যায়, না 2 সেকেন্ড হয়ে গেছে এখনো রেসপন্স নাই, মানে হচ্ছে কি হয়তো শুনেই নাই। এই জন্য এইটা কিন্তু ইউএক্স ডিজাইনিং এর একটা বড় একটা পয়েন্ট, জানেন, রেসপন্স টাইম। আমি একটা মাউস বাটনে ক্লিক করছি, 2 সেকেন্ড যদি কিছু না হয় আমি দুম করে আরেকবার ক্লিক করে দেবো। হ্যাঁ, দেখা গেল যে সে হয়তো আমার এই রিকোয়েস্টটা নিয়ে চলে গেছে, সার্ভারে ঘুরে আসতে 3 সেকেন্ড লাগার কথা, দুম করে আমি দিচ্ছি আরেকবার ক্লিক করে, ও আবার দৌড় দিচ্ছে। আর আমরা বলি কি এত স্লো, কাজ করছে না। হ্যাঁ, কারণ হচ্ছে কি আমি 2 সেকেন্ড পরে আবার একটা ক্লিক করে দিচ্ছি। এই জন্য ইউএক্স ডিজাইন কি করে, এখন ক্লিক করার সাথে সাথে ফ্রিজ, তখন বলে আমি ওয়ার্কিং 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 ওয়ার্কিং, জাস্ট লোডিং লোডিং লোডিং। এই কনসেপ্ট গুলো আসছেই তো এই রেসপন্স টাইম থেকে। সো আমার মেসেজটা আসলে আপনার কাছে পৌঁছালো কিনা, আমি আমি উত্তর পাচ্ছি কিনা, এই সমস্ত বিষয়গুলো ওই কনভারসেশন টাইমের উপর ডিপেন্ড করে করতে হয়। Solid test requires appropriate distance of the test object. তাহলে আমরা দেখলাম হচ্ছে একদম ক্লোজ করে ডেভেলপার এন্ড টেস্টার একজন, একেবারে কোনো জিরো লাইন ডিস্টেন্স। সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স দেখলাম যে একটু ডেভেলপার। থার্ড ইন্ডিপেন্ডেন্স হচ্ছে এটা ভালো সম্মানজনক দূরত্ব, একই বিল্ডিং এর ভিতরে। ফোর্থ ইন্ডিপেন্ডেন্স হচ্ছে বেশ দূরে, না আমেরিকা বাংলাদেশ। তো প্রত্যেকটা জিনিসের আসলে অ্যাপ্রোপ্রিয়েট ডিস্টেন্স থাকা উচিত। প্রত্যেকটা রিলেশনশিপের একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিস্টেন্স আছে, জানেন। বাপ আর ছেলের মধ্যে যে ভালোবাসার দূরত্ব, সে দূরত্বটা কি বন্ধুদের মতো আচরণ করলে হবে? যে রাস্তা দিয়ে চলেন আমি বাপের ঘাড়ে হাত দিয়ে হাঁটবো, হবে? তাই না? প্রত্যেকটা সম্পর্কের একটা সম্মানজনক দূরত্ব আছে, যে এই সম্মানজনক দূরত্ব থেকে কম বেশি করে সম্পর্ক অবনতি হতে থাকে। সো এরকম টেস্ট অবজেক্টের সাথেও আমাদের একটা সম্মানজনক দূরত্ব দরকার। আমি যদি এখন পাহাড়ের কাছে গিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পাহাড় দেখি, কেমন লাগবে? বিশাল পাহাড় আমি কাছে দেখতেছি। তো পাহাড় দেখতে হলে দূর থেকে দেখতে হয়। বুর্জ খলিফার ছবি তোলার সময় কি যে কষ্ট করছি আমি, আসে না তো। সেলফি তুলতে গিয়ে দেখি যে আমি নাকি বুর্জ খলিফা, কারে তুলবো আমি? হ্যাঁ, তো এরকম একটা দূরত্ব থাকা উচিত। So an independent and non-biased position is acquired through distance from development. However, too large distance between the test objects and the development team will lead more effort and time for testing. যেটা আমি আউটসোর্সিং এ বললাম না, এফোর্ট লাগে। শেষ আমাদের চ্যাপ্টার 1। Any question? স্যার আমি একটা স্টুপিড কোশ্চেন করব, প্লিজ হাসবেন না। অবশ্যই। শোনেন না, আমি একটু কোশ্চেন করার আগে আমি বলে, I always appreciate and I love to hear from my students any silly question. ওকে স্যার। Who is there to ask silly question? He knows better. স্যার আমাদের হচ্ছে স্ট্যাটিক টেস্টিং এবং ডাইনামিক টেস্টিং এর বিষয়ে, আমি ডাইনামিক টেস্টিং এর ডেসক্রিপশনগুলো পড়ে আমি বুঝতে পারলাম যে এটা আসলে কি। স্ট্যাটিক টেস্টিং এর পাশে যে পয়েন্টগুলো আছে, ডেসক্রিপশনগুলো আছে, ওটা পড়ে আমি যেটা বুঝতে পারলাম যে এটা সরাসরি আমার প্রোডাক্টের সঙ্গে ইন্টারাকশন না, ওই প্রোডাক্ট রিলেটেড যে ডকুমেন্টগুলো আছে সেটার সঙ্গে ইন্টারাকশন। আমি কি রাইট? এখন আমি আপনাকে এই প্রশ্নের অ্যানসার দেওয়ার আগে আমি জানতে চাই, প্রোডাক্ট বলতে আপনি কি বুঝছেন? প্রোডাক্ট বলতে আমি বুঝতে চাচ্ছি আমার যে এক্সিকিউটেবল ফাইল, আমাদের যে আমাদের যে ওয়েব ব্রাউজারে আমি যেটা সরাসরি ব্রাউজ করতে পারবো। তার মানে আপনি সফটওয়্যার, এক্সিকিউটেবল সফটওয়্যারকে বলছেন, তাই না? হ্যাঁ, যে কোনো সফটওয়্যার। আচ্ছা, প্রথম কথা বলি যে প্রোডাক্ট ইজ নট অনলি দ্য এক্সিকিউটেবল
product. Product can be a user manual, product can be installation manual, product can be system manual. আমার যাবতীয় যা করি টোটালটাই হচ্ছে আমার কাছে প্রোডাক্ট। আমি এর ভিতরে কিছু অংশ কাস্টমারকে দিই, কাস্টমারকেও দেখেন ইউজার ম্যানুয়ালে দিয়ে দিই। তারপরে আপনি বলেন যে যদি ইউজার ম্যানুয়াল না পাই তাহলে এটা কি প্রোডাক্ট বলবো? আমি বলবো না। সো ইউজার ম্যানুয়াল, রেজিস্ট্রেশন ম্যানুয়াল, যতগুলো ম্যানুয়াল আছে ফর দ্য ইউজার এন্ড অ্যাডমিনিস্ট্রেটর, তাদের জন্য প্রোডাক্টের অংশটা। কিন্তু ডেভেলপমেন্ট যারা করছে তাদের জন্য কিন্তু প্রোডাক্ট শুধু সোর্স কোড ইজ নট এ প্রোডাক্ট। তার মানে একদম এসআরএস থেকে শুরু করে সবকিছু আমার কাছে টোটাল প্রোডাক্টের একটা প্যাক। তো টোটালের ভিতরে যেটা এক্সিকিউট করে সেটা ডাইনামিক টেস্টিং, আর যেটা এক্সিকিউট হয় না বাদ বাকি সবই হচ্ছে প্রোডাক্টেরই অংশ, বাট সেগুলো স্ট্যাটিক এবং ডকুমেন্ট রিলেটেড, রাইট? তো ডকুমেন্টস আর কি হবে? আচ্ছা, জি স্যার। প্রোডাক্টের কি আছে আর ডকুমেন্ট? এটা তো ইট না যে আপনি হাত দিয়ে ধরে দেখবেন। আপনি সফটওয়্যারটাও সফট, ডকুমেন্টও সফট, কিন্তু হার্ড বলে কিছু নাই। তাহলে আমরা এখানে একটা স্যার ওয়ান কোশ্চেন, বলেন। টেস্ট প্ল্যান এবং টেস্ট স্ট্র্যাটেজির মধ্যে ডিসটেন্সটা কি? টেস্ট প্ল্যানটা বুঝতে পারি, বাট স্ট্র্যাটেজিটা কি হতে পারে? আচ্ছা, টেস্টের কথা বাদ দেন, আমরা প্ল্যান এন্ড স্ট্র্যাটেজি নিয়ে যদি কথা বলি, হ্যাঁ, কারণ হচ্ছে প্ল্যান ইজ নাথিং বাট এ স্টেপ বাই স্টেপ প্রসেস অফ কমপ্লিট দ্য জব, তাই না? একটা প্ল্যান মানে হচ্ছে আমি কি কি করব না করব প্রত্যেকটা সুন্দর মতো করে স্পেসিফাই করাটা হচ্ছে প্ল্যান। স্ট্র্যাটেজি ইটস এ সামহাউ আপনি বলতে পারেন এটা ব্রডার সেন্স থেকেও স্ট্র্যাটেজি হতে পারে, শর্টার সেন্স থেকেও স্ট্র্যাটেজি হতে পারে। আপনি পুরো জিনিসটাকে আপনি একটা স্ট্র্যাটেজির মধ্যে ফেলতে পারেন। কেমন স্ট্র্যাটেজি? ধরেন যে আই শুড হ্যাভ 3 প্ল্যানস, এটা ক্যান বি স্ট্র্যাটেজি। আমি বলতে পারি টোটাল প্ল্যানই হবে 3 ধরনের, এটা আমার একটা স্ট্র্যাটেজি। আমি 3টা প্ল্যান করব, তার ভিতরে কোনটা সুইটেবল হবে বা কখন চেঞ্জ করার ব্যাপার হবে সেগুলো আমি আগে থেকে, এটা হচ্ছে গ্লোবাল স্ট্র্যাটেজি। হতে পারে প্রত্যেকটা কাজের একটা করে আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকতে পারে, ছোট ছোট স্ট্র্যাটেজি। কিন্তু স্ট্র্যাটেজি ইজ নট a step by step process of doing the job, but plan is the process of step by step process of doing the job, but a specification of the total project আমরা বলতে পারি প্ল্যানটা। যেমন প্ল্যানের আন্ডারে থাকে হলো 4টা জিনিস থাকে, যেমন স্কোপ, অ্যাপ্রোচ, রিসোর্স, শিডিউল। হ্যাঁ, স্ট্র্যাটেজির আন্ডারে এরকম ওটা তো টেমপ্লেট, ধরেন প্ল্যানের একটা টেমপ্লেট। সো আমি তো প্ল্যানটা মানে হচ্ছে টোটাল প্রজেক্টেরই আমার একটা স্পেসিফিকেশন, যে আমি কি কি করব না করব সবকিছু বলা থাকবে। কিন্তু স্ট্র্যাটেজি একটু হচ্ছে বললাম না প্রথমে, এমন হতে পারে যে আমার প্ল্যানই হবে 4টা। একটা স্ট্র্যাটেজির আন্ডারে কয়েকটা প্ল্যান থাকতে পারে না, এটা আবার ওইরকম বলা মুশকিল যে স্ট্র্যাটেজি বড় না প্ল্যান বড়। সমস্যাটা ওইখানে, যারা এরা মনে করে যে স্ট্র্যাটেজি বড় না প্ল্যান বড়, এটা বুঝতে যাই তাদের হয়ে যায় সমস্যা। হ্যাঁ, যেমন ধরেন আমি হায়ারার্কি করতে গেছিলাম অনেক আগে, যে ওই যে আপনার যে হায়ারার্কিক্যাল যে আরবিতে বলে নফরনামা, মানে একজনের প্যারেন্ট একজন হয় না, একজনের প্যারেন্ট একজন হয় না, মাল্টিপল প্যারেন্ট কি হয়? আচ্ছা, তার মানে আমি যদি রিলেশনশিপ করতে চাই একটা, তার মানে শুধু বাপের রিলেশনশিপই হচ্ছে, মায়েরটা তো হয় না, প্যারেন্ট তো 2টা। কিন্তু আমরা যখন বলতে যাই অবজেক্ট ওরিয়েন্টেড এ মাল্টিপল ইনহেরিটেন্স ইজ নট পসিবল ইন জাভা, মানে একজনের প্যারেন্ট 2জন কেমনে হয়? কিন্তু আমাদের রিয়েল লাইফে কিন্তু প্যারেন্ট বলতে বাপ এবং মা 2জনকে আলাদা করে বোঝায়। তাহলে আমি যখন এই যে ডিজাইনটা করতে, দেখেন আপনি কিভাবে করবেন, এটা ভেরি টাফ। এই জন্য হয়তো বাপকে দিয়েই তার ইয়ে তৈরি করে। এখন আসি যে আমাদের মধ্যে কতগুলা উল্টাপাল্টা জিনিস আছে, আমরা বোঝার জন্য আমরা আগে থেকে বায়াসড হয়ে যাই। মুরগি আগে না ডিম আগে? এবং এটা একটা রাবিশ একটা কোয়েশ্চেন, যারা জানে না তারা এই কোয়েশ্চেন করে বেড়ায়, মুরগি আগে না ডিম আগে।
আরে আল্লাহ তাআলা জোড়া 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 প্রাণী সৃষ্টি করছে, মরগ মুরগি আগে বানাইছে, ডিম কখনো আগে আসে নাই। তো এরকম স্ট্র্যাটেজি বড় নাকি প্ল্যান বড়, এটা রাবিশ কোশ্চেন একটা। বা আমি যদি বলি এটা কি ফোল্ডারের মতো, যে প্ল্যানটা কি মেইন ফোল্ডার, তার ভিতরে কি স্ট্র্যাটেজি থাকবে অনেকগুলা, নাকি স্ট্র্যাটেজি উপরে প্ল্যান থাকবে অনেকগুলা? না, অ্যাকচুয়ালি টোটালি জিনিসগুলো আলাদা। 10টা গরু আর 5টা ছাগল মোট কয়, আপনি যদি বলেন যে যোগ করেন, পারবেন যোগ করতে? 10টা গরু আর 5টা ছাগল ইজিক্যাল টু 10টা গরু আর 5টা ছাগল, বলতে পারবেন 15টা কি? পারবেন না, ইউনিটি আলাদা। সো স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের পুরাটাই একটা প্ল্যান গুলার মিলে একটা স্ট্র্যাটেজি করতে পারে, আবার এমন হতে পারে যে প্রত্যেকটা ছোট ছোট কাজেরও স্ট্র্যাটেজি আছে। যে আমি ইউনিট টেস্টের স্ট্র্যাটেজি কি করব, আমি ইন্টিগ্রেশন কখন করব। যেমন দেখেন, ইন্টিগ্রেশন কি আমি কি বলে টপ ডাউন করব নাকি বটম আপ করব, দ্যাট ক্যান বি স্ট্র্যাটেজি। তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেক স্ট্র্যাটেজি আছে আমাদের প্রত্যেকটা জায়গায়। আর কোন? না স্যার, কোশ্চেন নাই, বুঝতে পারছি, কিন্তু মানে ক্লাসের ইয়েতে না, মানে কোনো অন্য একটা সময় একটা মানে ভালো একটা ডকুমেন্টেশন করে ছোট একটা প্রজেক্টের দিয়ে এক্সপেরিয়েন্স দিলে মনে হয় সবারই আমাদের জন্য একটু ভালো হতো আর কি। ও আচ্ছা, আমাদের চ্যাপ্টার 5-এ প্ল্যান ডকুমেন্ট আছে, একেবারে প্ল্যানের টেমপ্লেট আছে একেবারে। স্যার আমরা নেক্সট যাওয়ার আগে কি 10 মিনিট ব্রেক পেতে পারি এখন? হ্যাঁ, ব্রেক আমি দেবো। আচ্ছা, তাহলে আমি একটু ভিডিওটা ক্লোজ করি, রেকর্ডিংটা আপনি রেকর্ডিংটা।